হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো আজকের এই ভিডিওতে আমরা করব ক্লাস 9-এর অঙ্ক। ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমি এর আগের ভিডিওতে তোমাদের এই চ্যাপ্টারের 3, 4 এবং 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শুরু করব 8 নম্বর অঙ্ক থেকে। তো তোমরা যারা যারা আগে 3, 4 এবং 5 নম্বর অঙ্ক দেখোনি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা আগের ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা 3, 4 এবং 5 নম্বর অঙ্ক দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা শুরু করব 8 নম্বর অঙ্ক থেকে। তো দেখো 8 নম্বর অঙ্কটা কী দেওয়া রয়েছে। 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তো দেখো কি বলে দিয়েছে, দেখো 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য, তার মানে জমিটা কীরকম, জমিটা হচ্ছে আয়তক্ষেত্রাকার। তো জমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত, দেখো 40 সেমি, এবং ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে, দেখো 1200 বর্গ সেমি, তাই তো। তাহলে বলেছে তার যে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এই অঙ্কটা করার আগে আমি তোমাদের একটা ছবি আঁকিয়ে দেখো অঙ্কটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তো আমি একটা আয়তাকার জমি দেখো এখানে এঁকে নিচ্ছি। তো এই হচ্ছে একটা আয়তাকার জমি। তো এই আয়তাকার জমির দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 40, এবং ক্ষেত্রফল মানে এই যে ভেতরের জায়গাটা, ক্ষেত্রফল মানে কি হচ্ছে এই যে ভেতরের জায়গাটা, এই ভেতরের জায়গাটা কত বলেছে, সেটা বলেছে কত 1200। তো আমি এখানে 1200 লিখে নিচ্ছি। তাহলে ভেতরের জায়গাটা বলেছে 1200 এবং তার দৈর্ঘ্য বলেছে 40 সেমি। তো এরপরে কি বলেছে, এই যে আয়তক্ষেত্রাকার জমি, এই জমির যে কর্ণ, এই কর্ণের ওপর একটা বর্গক্ষেত্র যদি অঙ্কন করি তাহলে তার ক্ষেত্রফল কি হবে। তো দেখো আমি কর্ণটা টেনে নিচ্ছি এই আয়তক্ষেত্রের, দেখো এই কর্ণটাই আমি টানলাম। তো এটাও কিন্তু একটা কর্ণ হয় এখান থেকে এখানে। তো দেখো এই যে কর্ণ, এই কর্ণের ওপর যদি একটা বর্গক্ষেত্র আমরা আঁকি তাহলে সেই বর্গক্ষেত্রটা কেমন হবে দেখতে, মোটামুটি দেখো ঠিক মোটামুটি এই রকম হবে। দেখো মোটামুটি ঠিক এইরকম হবে। তাহলে এই যে ক্ষেত্রাকার জমি, তার যে কর্ণ, তার কর্ণের ওপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে এই যে বর্গক্ষেত্রটা হলো, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা কী হবে সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা প্রথমে যেগুলো দেয়া রয়েছে সেগুলো আমরা লিখে নিচ্ছি। দেখো প্রথমে কি দেওয়া রয়েছে, আয়তাকার জমির ক্ষেত্রফল দেওয়া রয়েছে। দেখো আয়তাকার জমির ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে, 1200 বর্গ সেমি। তাহলে 1200 বর্গ সেমি। আর কি দেওয়া রয়েছে, দেখো দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, 40 সেমি। ঠিক আছে। তো এইবার কি করতে হবে, দেখো এই কর্ণটা আছে না, এই কর্ণটার ওপর কিন্তু আমাদের এই বর্গক্ষেত্রটা আঁকতে হবে। তো কর্ণটার ওপরে যদি আমরা বর্গক্ষেত্র আঁকতে যাই তাহলে আমাদের কিন্তু এই কর্ণের দৈর্ঘ্যটা জানা কিন্তু আমাদের খুব দরকার। তো দেখো এখানে কর্ণের দৈর্ঘ্যটা যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু আমাদের এই যে আয়তক্ষেত্রাকার জমি আছে এর কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোকেই কিন্তু আমাদের দরকার। তো দেখো প্রশ্নের মধ্যে কিন্তু শুধু দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে কিন্তু প্রস্থটা কিন্তু দেয়া নেই। তো প্রস্থটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। তো দেখো তাহলে প্রস্থটা, দেখো ক্ষেত্রফল দেওয়া রয়েছে 1200 এবং দৈর্ঘ্য দেওয়া রয়েছে 40। তাহলে প্রস্থটা কি করে বের করব, তাহলে সুতরাং আয়তাকার জমির প্রস্থ, দেখো ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য যদি দেয়া থাকে তো প্রস্থ বের করার নিয়ম হচ্ছে এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেওয়া। তো ক্ষেত্রফল কত, 1200, তাকে ভাগ করব কত দিয়ে, 40। তো দেখো 0 0 কেটে গেল, 4 দিয়ে 120কে কাটলে হচ্ছে কত, 30। তাহলে প্রস্থ কত পেলাম আমরা, 30 সেমি। ঠিক আছে। তাহলে দেখো এই আয়তাকার জমির কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল সবই কিন্তু আমরা বের করে ফেললাম। তো এইবার আমাদেরকে এই কর্ণটার দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এইবার আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে সুতরাং আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য,
আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য। তো এই আয়তাকার জমি বা আয়তক্ষেত্র যেটাই বলুক না কেন, তার যদি আমরা কর্ণর দৈর্ঘ্য বের করতে যাই তাহলে তার সূত্র হচ্ছে রুট এবং তার ভেতরে কী হবে, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আয়তকার জমি বা আয়তক্ষেত্রের কর্ণ বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে দেখো দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, দেখো দৈর্ঘ্য কিন্তু দেওয়া রয়েছে 40, তাহলে আমরা লিখছি 40 তার স্কয়ার প্লাস প্রস্থ কত দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে কত 30, দেখো প্রস্থ আমরা বের করে নিয়েছি 30। তাহলে দেখো 40 স্কয়ার করলে কত হয়, 4 4 হচ্ছে 16 আর 2 শূন্য অর্থাৎ 1600 প্লাস দেখো 30 যদি আমরা স্কয়ার করি তাহলে হচ্ছে কত 900। ঠিক আছে, তাহলে দেখো 1600 এবং 900 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত 2500। এই 2500 যদি রুট বা বর্গমূল করি তাহলে কত হচ্ছে, দেখো 5 5 25 আর 2 শূন্য জায়গায় 1 শূন্য, 50 সেমি। ঠিক আছে, তাহলে এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য কত পেলাম আমরা, দেখো 50। তো এইবার তোমরা ভালো মতো বুঝবে, দেখো যে বর্গক্ষেত্রটা আমরা আঁকবো সেটা আঁকবো কিন্তু আমরা কিসের ওপরে, এই যে কর্ণটার ওপরে, এই কর্ণটার ওপরে আমরা কি আঁকবো, বর্গক্ষেত্র আঁকবো। তো কর্ণের দৈর্ঘ্যটা আমরা কত পেয়েছি, দেখো 50, আমি লিখে দিচ্ছি এখানে 50। এইবার ভালো মতো বুঝবে, যেহেতু আমরা কর্ণের ওপরে বর্গক্ষেত্র আঁকবো, তো আমরা সবাই জানি যে এই যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু কি হয়, সমান হয়। তার মানে দেখো এই যে আয়তাকার জমি, এই আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, দেখো কর্ণের দৈর্ঘ্য পেয়েছি কিন্তু 50। তো কর্ণের দৈর্ঘ্যই কিন্তু, এই কর্ণটাই কিন্তু হচ্ছে এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রের একটা বাহু। দেখো এই একটা বাহু, এই একটা বাহু, এটা একটা বাহু এবং এই হলো একটা বাহু। তাহলে এই কর্ণটা যদি হয় 50, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, নিশ্চয়ই 50ই হবে, কারণ বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী হবে, সমান। তাহলে আমরা এইখানে লিখব, দেখো যেহেতু আয়তাকার জমির কর্ণটি বর্গক্ষেত্রের একটি বাহু, তাই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, দেখো বাহুর দৈর্ঘ্য সমান সমান কত, 50 সেমি। বুঝতে পারলে তো, যেহেতু এই কর্ণটা বর্গক্ষেত্রেরই একটি বাহু, সেই কারণে এই কর্ণটার মাপ 50, মানে কি বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর মাপ কত হবে, 50 করেই হবে। তাহলে দেখো আমাদেরকে বের করতে বলেছে এই যে বর্গক্ষেত্রটা, অর্থাৎ কর্ণের ওপর যে বর্গক্ষেত্রটা আমরা আঁকলাম, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো দেখো বাহুর দৈর্ঘ্য আমরা জানি 50, তাহলে ক্ষেত্রফল কী হবে, তাহলে সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি সূত্র, বাহু গুণ বাহু, বাহু মানে হচ্ছে 50 গুণ কত 50। তাহলে 50 আর 50 যদি গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো 5 5 হচ্ছে 25 আর 2 শূন্য, 2500 কী হবে, বর্গ সেমি। 2500 বর্গ সেমি কিন্তু হলো এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রের কিন্তু ক্ষেত্রফল। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই হলো কিন্তু তোমাদের 8 নম্বর অঙ্ক। তো এবার চলে যাব আমরা 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কটা কী বলে দিয়েছে, দেখো একটি হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার গুণ 1 মিটার এবং 4টি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার গুণ 1 মিটার। ঘরটির 4 দেয়াল প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত টাকা খরচ হবে। তো একটা হলঘর রয়েছে যার কি দেয়া রয়েছে, দেখো দৈর্ঘ্য দেয়া রয়েছে 4 মিটার, প্রস্থ দেয়া রয়েছে কত 6 মিটার, উচ্চতা দেয়া রয়েছে কত 4 মিটার। এবার কি বলেছে, দেখো ঘরটির মধ্যে কি কি রয়েছে, 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 গুণ 1 মিটার, মানে কি দেখো
তিনটি দরজা রয়েছে, দরজাগুলো কি 1.5 গুণ 1 মিটার, মানে 1.5 হচ্ছে তার দৈর্ঘ্য এবং 1 হচ্ছে তার প্রস্থ অর্থাৎ দরজাগুলোর, এবং 4টি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার অর্থাৎ জানালার দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার এবং প্রস্থ হচ্ছে 1 মিটার। তো বলে দিয়েছে ঘরটির 4 দেয়াল প্রতি বর্গ মিটারে মনে হচ্ছে 1 বর্গ মিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত টাকা খরচ হবে। তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলে দিয়েছে। তো দেখো আমি যদি একটা এঁকে নিচ্ছি, ধরো হল ঘর আছে একটা, আর একটু বড় করে আঁকছি তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের। তো তো এরকম একটা হলঘর আছে। তো এই হলঘরটার কি বলে দিয়েছে যে এই হলঘরটার ভেতরে তিনটে কি আছে, দরজা আছে, তিনটে দরজা। ধরো এইখানে একটা দরজা, এই একটা দরজা এবং এইখানে একটা দরজা, তিনটে দরজা আছে। তো তিনটে দরজা কত করে, 1.5 গুণ 1, তাই তো? তাহলে 1.5 গুণ কত, 1 করে, মানে তিনটে দরজার একই মাপ। এবং কি রয়েছে, 4টি জানালা রয়েছে। তো জানলা ধরো এইখানে একটা রয়েছে, এই একটা, এইখানে একটা, দুটো, তিনটে এবং এখানে একটা রয়েছে, 4টে। তো ধরো 4টে জানালা রয়েছে, জানালাগুলো কী করে, 1.2 ইন্টু 1, তাহলে 1.2 ইন্টু 1 করে জানালাগুলো। তো এইবার বলেছে যে এই যে ঘরটা, এই ঘরটার আবার কি দেওয়া রয়েছে, দেখো দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, 4, প্রস্থ কত দেওয়া রয়েছে, প্রস্থ 6, এবং উচ্চতা অর্থাৎ এই যে উচ্চতাটা কত দেওয়া রয়েছে, উচ্চতাটা দেওয়া রয়েছে 4 মিটার। ঠিক আছে। তো এইবার দেখো, তো এইবার এই হলঘরটার দেখো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া রয়েছে। তো যখনই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া থাকবে তখনই কিন্তু আমরা প্রথমে কি বের করব, 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা বের করব। প্রথমেই কাজ হবে কি, 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করা এই হলঘরটার। তাহলে আমরা লিখব যে হলঘরটির 4 দেয়ালের তো এই হলঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দেখো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে দেখো 4, যোগ প্রস্থ কত দেখো 6, গুণ উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 4। তাহলে দেখো 2 গুণ 4 ও 6 যোগ করলে হচ্ছে 10 যোগ 4। ঠিক আছে। তাহলে কত দেখো 2 10 হচ্ছে 20, এটা গুণ হবে, হ্যাঁ। তাহলে দেখো 2 10 হচ্ছে 20, তাহলে 20 গুণ কত 4, তাহলে 4 20 কত হচ্ছে 80। তাহলে 80 বর্গ সেমি, যেহেতু ক্ষেত্রফল আমরা বের করেছি। তো দেখো এই যে হল ঘরটা, এই হল ঘরটার কিন্তু 4 দেয়ালের ক্ষেত্রফল কত বেরিয়েছে দেখো, 80 বর্গ সেমি বেরিয়েছে। ঠিক আছে। তো এইবার দেখো এই যে হলঘরটা, হলঘরের ভেতরের ক্ষেত্রফল বা 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি দেখো, 80 পেয়েছি। তাহলে ভেতরের ক্ষেত্রফল আমরা কত পেলাম, 80 পেয়েছি। তো এইবার দেখো, এইবার যখন আমরা এই হলঘরটাকে আমরা রং করব, তখন কিন্তু আমরা এই 4টে ওয়ালকেই শুধু রং করব। আমরা কিন্তু এই দরজা বা জানালাগুলোকে কিন্তু রং করব না। সেই কারণে এই যে 80, এই 80টা কিন্তু আমাদের এই যে টোটাল জানালা দরজা সব কিছু নিয়ে কিন্তু তার ক্ষেত্রফল কিন্তু এই 80 বর্গ সেমি। তো এইবার কি করতে হবে, এই যে জানালার যে ক্ষেত্রফলগুলো এবং যে দরজার যে ক্ষেত্রফলগুলো, সেই ক্ষেত্রফলগুলো কিন্তু আমাদের বের করতে হবে। তো দেখো এখানে দরজা রয়েছে কটা, দরজা রয়েছে কিন্তু 3টে। তাহলে প্রতিটা দরজা কত করে, 1.5 ইন্টু 1 করে কিন্তু। তো এইবার আমরা কি করব, এই যে 3টে যে দরজা রয়েছে, তাহলে 3টে দরজার মোট ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে 3টি দরজার মোট ক্ষেত্রফল,
তাহলে দেখো তিনটে দরজা, অর্থাৎ এক একটা দরজা কত করে 1.5 ইন্টু 1 করে, এবং দরজা কতগুলো তিনটে, তাহলে এর সঙ্গে আমরা কত গুণ করব 3। ঠিক আছে, তাহলে দেখো 1.5 আর 1 গুণ করলে কত হচ্ছে 1.5 গুণ 3, তাহলে 1.5-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে দেখো 3 15 কত হচ্ছে 45, এবং দশমিক কয় ঘর পরে 1 ঘর পরে, তাহলে 4.5 কি বর্গ সেমি। তাহলে তিনটে দরজার মোট ক্ষেত্রফল আমরা কত পেলাম 4.5 বর্গ সেমি। তো এইবার আমাদের এই চারটে জানালার মোট ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা লিখে নেব যে 4টি জানালার মোট ক্ষেত্রফল। দেখো এক একটা জানালা কত করে 1.2 ইন্টু 1 করে, তাহলে 1.2 ইন্টু 1, যেহেতু চারটি জানলা তাহলে গুণ হবে কত 4, তাহলে 1.2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1.2 গুণ কত 4, তো 4 বারং কত হচ্ছে 48, এবং দশমিক কয় ঘর পরে 1 ঘর, তাহলে 4.8 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে তিনটে দরজার মোট ক্ষেত্রফল বেরোলো কত 4.5 বর্গ সেমি, এবং চারটি দরজার মোট ক্ষেত্রফল বেরোলো 4.8 বর্গ সেমি। তো এইবার টোটাল ঘরের ক্ষেত্রফল কত ছিল, দেখো টোটাল ঘরের ক্ষেত্রফল ছিল, অর্থাৎ দরজা জানলা সমেত ক্ষেত্রফল কত ছিল, দেখো 80 ছিল কিন্তু। তো এইটা হলো দরজা জানলা সমেত। তো এইবার দরজার আলাদা বের করেছি এবং জানালার আলাদা বের করেছি। এইবার যদি আমি বলি তাহলে শুধু দরজা জানলা বাদে চারটি দেয়ালের ক্ষেত্রফল কত হবে, তাহলে সেটা বের করার জন্য কী করতে হবে, এই 80 থেকে আমাদের এই 4.5 এবং 4.8 এটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে দেখো যে দরজা ও জানালা বাদে বাকি ঘরের ক্ষেত্রফল বা ঘরটির ক্ষেত্রফল লিখব। দেখো ঘরটির ক্ষেত্রফল তো কি হবে, টোটাল ঘরের ক্ষেত্রফল ছিল কত 80 থেকে বিয়োগ হবে দেখো 4.5 প্লাস 4.8। ঠিক আছে, তো দেখো 80 থেকে যদি 4.5 এবং 4.8 গুণ করলে হচ্ছে 8 এবার 9.3। এবার 80 থেকে যদি 9.3কে আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে তোমার 70.7 বর্গ মিটার। তাহলে আমরা কিন্তু রং করব কতটুকু, রং করব কিন্তু আমরা এই 70.7 বর্গ সেমি, হ্যাঁ এটা সেমি হবে। তাহলে আমরা রং করব কিন্তু এই 70.7 বর্গ সেমি জায়গাটা। আচ্ছা এটা কি বর্গ সেমি ছিল না মিটার ছিল, মিটার, হ্যাঁ এটা কিন্তু মিটারই হবে। ঠিক আছে, এখানেও না মিটার হবে, সেমি হবে না, হ্যাঁ এখানেও সেমি হবে না। ঠিক আছে, এগুলো সব মিটার করে হবে, মিটার করে দেওয়া ছিল বইয়ের মধ্যে। তো দেখো আমরা কিন্তু এই 70 মিটার কিন্তু আমরা রং করব না, আমরা রং করব কত দরজা জানলা বাদে কত বেরিয়েছে দেখো 70.7 বর্গ সেমি, আমরা এতটুক জায়গায় কিন্তু রং করব। তো বইয়ের মধ্যে বলেই দিয়েছিল যে প্রতি বর্গ মিটারে, অর্থাৎ 1 মিটারে খরচ হচ্ছে কত টাকা 70 টাকা। তাহলে 1 মিটারে যদি 70 টাকা খরচ হয় তাহলে এই 70.7 মিটারে কত টাকা খরচ হবে সেটা আমরা অবশ্যই বের করতে পারবো। তাহলে দেখো 1 বর্গ মিটারে 1 বর্গ মিটারে 1 বর্গ মিটারে কত টাকা খরচ হয় 70 টাকা। তাহলে সুতরাং 70.7 বর্গ মিটারে খরচ হবে কি করব আমরা এই 70-এর সঙ্গে এই 70.7কে আমরা গুণ করে দেব। তো যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে দেখো 4,949 টাকা। ঠিক আছে, তো অঙ্কের মধ্যে কিন্তু আমাদেরকে এটাই বের করতে বলে দিয়েছিল যে
এই যে জানলা দরজা বাদে যতটুক জায়গা রয়েছে সেটাকে যদি আমরা রং করতে চাই তাহলে কত টাকা খরচ হবে? তাহলে কিন্তু খরচ হবে কত? 4,949 টাকা। ঠিক আছে, তাহলে কিন্তু এই হলো তোমাদের 9 নম্বর অঙ্কটা শেষ। তো এবার চলে যাব আমরা 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। তো একটা ঘর আছে যেটার 4 দেয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল মানে কত বলে দিয়েছে? 12 বর্গমিটার। আচ্ছা, এখানে মেঝের ক্ষেত্রফল মানেই কিন্তু ঘরের ক্ষেত্রফল। ঠিক আছে, তো ঘরের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 12 বর্গমিটার। আবার ঘরটির দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত আমাদের বের করতে বলেছে, কিন্তু উচ্চতা বের করতে বলেছে। তো দেখো, তো আমরা প্রথমেই লিখে নেব যেগুলো দেয়া রয়েছে। তো ঘরটির ক্ষেত্রফল আমরা জানি, তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল বা মেঝের ক্ষেত্রফল কত? 12 বর্গমিটার। এবং ঘরটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত? ঘরটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4 মিটার। ঠিক আছে, তো দেখো ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তো এর সাহায্যে কিন্তু আমরা ঘরটির কী বের করতে পারবো? প্রস্থ বের করতে পারবো। তাহলে ঘরটির প্রস্থ, দেখো প্রস্থ মানে কি? এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করা। তাহলে 12কে কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে। তাহলে কত হবে? 4 দিয়ে 12কে কাটলে হচ্ছে 3, তাহলে 3 মিটার। ঠিক আছে, তাহলে দেখো ঘরটির ক্ষেত্রফল কত? 12 বর্গমিটার, দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ বেরোলো কত? 3 মিটার। এইবার দেখো বইয়ের মধ্যে প্রথম লাইনে কিন্তু বলে দিয়েছিল যে ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল কত? 42 বর্গমিটার। তো আমরা এক্ষেত্রেও কিন্তু 4 দেয়ালের ক্ষেত্রফল বের করব, কিন্তু 4 দেয়ালের ক্ষেত্রফল বের করার জন্য কিন্তু আমাদের সূত্রটা কী ছিল? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে উচ্চতাটা আমাদের কিন্তু দেয়া নেই, এই উচ্চতাটাই কিন্তু আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা উচ্চতাটাকে না প্রথমে ধরে নেব, যে ধরি ঘরটির উচ্চতা আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স মিটার। ঠিক আছে, তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব পেয়ে গেছি। তো এইবার আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সুতরাং ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল, তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত? দেখো দৈর্ঘ্য হচ্ছে 4, যোগ প্রস্থ কত বের করেছি? 3, গুণ উচ্চতা কত ধরেছি আমরা? এক্স। ঠিক আছে, তাহলে 2 গুণ 4 আর 3 যোগ করলে কত হচ্ছে? 7 গুণ এক্স। তাহলে 7 দুগুণে কত? 14, সাথে থাকছে কত? এক্স। তাহলে 14x বর্গমিটার। 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা কত বের করেছি? 14x বর্গমিটার। দেখো বইয়ের মধ্যেও কিন্তু 4 দেয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 42 বর্গমিটার। তার মানে আমরা যে বের করেছি 14x এবং বইয়ে যে দেওয়া রয়েছে 14x, দুটোই কি? দুটোই কিন্তু 4 দেয়ালের ক্ষেত্রফল। তাহলে এবার আমরা প্রশ্নানুসারে করে লিখব। দেখো প্রশ্নানুসারে আমাদের হিসাবে কত বেরিয়েছে? 14x এবং বইয়ে দেওয়া রয়েছে কত? 42। তাহলে দুটো কী হবে? একই সমান। তাহলে x সমান সমান, দেখো 14টা গুণ অবস্থায় আছে, এই পারে আসলে কী হবে? ভাগ হয়ে যাবে। দেখো 14 দিয়ে 42কে কাটলে হচ্ছে 3, বা x ইকুয়াল টু কত হচ্ছে? দেখো 3। তাহলে এক্সের মান আমরা কত পেয়েছি? এক্সের মান কিন্তু 3। তো এই এক্সটা আমরা কি ধরেছিলাম? দেখো উচ্চতা ধরেছিলাম, কিন্তু যেটা আমাদের প্রশ্নের মধ্যে উত্তরে বের করতে বলেছে। তাহলে কিন্তু আমরা এখানে উত্তরটা পেয়ে গেলাম। এক্স মানে উচ্চতা ধরেছিলাম, অর্থাৎ এক্সের মান কত? 3। তাহলে সুতরাং যে ঘরটির উচ্চতা ধরেছিলাম এক্স, তাহলে আমরা কত পেলাম? 3, অর্থাৎ 3 মিটার। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের 10 নম্বর অঙ্ক। তো এবার চলে যাব আমরা 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো,
সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা কত? তো দেখো এটা কি বলেছে, একটা আয়তাকার কাগজ, তার মধ্যে সে একটা ছবি আঁকবে যার ক্ষেত্রফল কত, দেখো 84 বর্গ সেমি। তো আয়তাকার কাগজ এটা। তো কাগজটির দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটাই দেয়া নেই, কিন্তু দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর দেয়া রয়েছে কত, 5 সেমি। তো বলেছে সুজাতার কাগজটির পরিসীমা কত হিসাব করি। তো দেখো এই আয়তাকার কাগজ বা আয়তক্ষেত্রের যদি পরিসীমা বের করতে যাই তাহলে কিন্তু আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থটা আমাদের অবশ্যই দরকার। তো এখানে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটাই দেয়া নেই, শুধুমাত্র দেয়া রয়েছে কি, যে এই যে আয়তাকার কাগজ তার কিন্তু ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে, 84 বর্গ সেমি দেওয়া রয়েছে। তো এবং দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর কত দেওয়া রয়েছে, 5 সেমি। তো যেটা দেওয়া রয়েছে সেটা আমরা ধরো প্রথমে লিখে নিচ্ছি যে আয়তাকার কাগজটির ক্ষেত্রফল। তো দেখো আয়তাকার কাগজটির ক্ষেত্রফল কত, 84 বর্গ সেমি। ঠিক আছে। তো এইবার বলেছে কি দৈর্ঘ্য এবং প্রস্থ তাদের মধ্যে অন্তর কত হচ্ছে, তাদের মধ্যে অন্তর হচ্ছে 5। তো এইবার দেখো ধরো আমি বললাম যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 এবং প্রস্থ হচ্ছে কত, 6। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে কি প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10 এবং প্রস্থ 6। এবার তাদের মধ্যে দেখো অন্তর কত হচ্ছে, অর্থাৎ বিয়োগফল 10 থেকে 6 বাদ দিলে হচ্ছে 4। ঠিক আছে, তাদের অন্তরটা কিন্তু কত হচ্ছে, দেখো 4। আমি পাশে লিখে দিচ্ছি অন্তর, তাদের মধ্যে অন্তর হচ্ছে 4। তো এইবার ধরো আমি প্রস্থটা জানি না, কিন্তু আমি দৈর্ঘ্য জানি, দৈর্ঘ্য কত 10 এবং অন্তর কত হচ্ছে 4। এইবার তাহলে প্রস্থটা আমরা কি করে বের করব, দেখো প্রস্থ কত ছিল 6। তো সাপোজ আমরা জানি না 6, আমরা জানি দৈর্ঘ্য হচ্ছে 10 এবং তাদের মধ্যে অন্তর হচ্ছে 4। তো এইবার আমরা এই প্রস্থটা 6 কি করে বের করব, এই 10-এর থেকে যদি আমরা এই 4কে বিয়োগ করি, অর্থাৎ দৈর্ঘ্য থেকে যদি আমরা এই অন্তরটাকে আমরা বিয়োগ করে দিই তাহলেই আমরা কি পাবো, এই 6 পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারলে তো। তো এইবার আমাদের দৈর্ঘ্য প্রস্থ এখানে কিছুই দেয়া নেই। তো আমরা প্রথমে এই আয়তাকার কাগজটির দৈর্ঘ্য ধরে নেব। দেখো আয়তাকার কাগজটির এখানে ধরি আয়তাকার কাগজটির দৈর্ঘ্য, ধরো দৈর্ঘ্য আমি ধরে নিলাম 1 সেমি। এক্স মানেই ধরো 10, এখানে যেটা ছিল 10। এবার তাহলে সুতরাং এই আয়তাকার কাগজটির প্রস্থ কত হবে, দেখো আমরা এই দৈর্ঘ্যের থেকে এই অন্তরটাকে কি করেছিলাম, আমরা বিয়োগ করেছিলাম। তাহলে দৈর্ঘ্য কত এক্স, তার থেকে বিয়োগ করব দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর, বইয়ের মধ্যে দেওয়া রয়েছে কত 5। তাহলে প্রস্থটা কত বেরোলো, দেখো এক্স মাইনাস 5 সেমি। ঠিক আছে, তাহলে দেখো আয়তাকার কাগজটার দৈর্ঘ্য পেলাম এক্স এবং প্রস্থ পেলাম এক্স মাইনাস 5। তাহলে সুতরাং এই যে এই আয়তাকার কাগজটির ক্ষেত্রফল কী হবে, তাহলে সুতরাং ক্ষেত্রফল দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত এক্স গুণ প্রস্থ কত হচ্ছে এক্স মাইনাস 5। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল। দেখো আমরা বের করেছি ক্ষেত্রফল এটা, এবং বইয়ের মধ্যে ক্ষেত্রফল দেওয়া ছিল কত 84 বর্গ সেমি। তাহলে এই আমাদের যেটা ক্ষেত্রফল এবং বইয়ের মধ্যে যেটা দেওয়া রয়েছে ক্ষেত্রফল, দুটো কি একই জিনিস। এইবার আমরা করব তাহলে প্রশ্নানুসারে। তো দেখো আমাদের ক্ষেত্রফল কত বেরিয়েছে, এক্স গুণ এক্স মাইনাস 5, এবং বইয়ের মধ্যে ক্ষেত্রফল কত দেওয়া ছিল 84। তাহলে কত লিখব, 84। ঠিক আছে, তো এবার আমরা এটা সমাধান করব। দেখো এক্সের সঙ্গে এটা গুণ অবস্থায় আছে, তার মানে এই এক্সের সঙ্গে এই এক্স একবার গুণ হবে এবং এই 5 একবার গুণ হবে। তাহলে এক্স এবং এক্স গুণ করলে কত হচ্ছে, দেখো এক্সের স্কোয়ার মাইনাস 5 এবং এক্স গুণ করলে কত হচ্ছে 5x। এবং এই 84টাকে যদি আমরা সমান সমানের বাম দিকে নিয়ে আসি তাহলে প্লাস 84টা কী হয়ে যাবে, মাইনাস 84। ওপারে কী থাকবে, দেখো কিছুই থাকবে না, মানে 0।
এইবার আমরা করব এটাকে মিডিল টার্ম, অর্থাৎ এই 84কে ভেঙে আমাদের কত আনতে হবে, এই 5 আনতে হবে। তাহলে দেখো এই 84কে কত কত দিয়ে গুণ করলে হয়, দেখো 7 12 84, অর্থাৎ 12 এবং 7 যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু আমরা কত পাচ্ছি, দেখো 84 পাচ্ছি। তো এইবার কি করতে হবে, দেখো এখানে বিয়োগ আছে মানে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 12 থেকে যদি আমরা 7কে বিয়োগ করি তাহলেই কিন্তু আমাদের 5 চলে আসছে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস, দেখো তাহলে এই 5-এর জায়গায় আমরা কী লিখবো, 12 - 7, বাইরে এক্স যেমন আছে থাকলো, -84 সমান সমান কত, 0, বা দেখো এক্স স্কোয়ার। এবার 12-র সাথে একবার এক্স গুণ হবে, তাহলে 12-র সাথে এক্স গুণ করলে কত হচ্ছে, 12x, দেখো মাইনাসে মাইনাসে কী হচ্ছে, প্লাস 7 এবং এক্স গুণ করলে কী হচ্ছে, 7x -84, 0। এবার দেখো প্রথম দুটো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 12x, এই দুটো থেকে কি কমন যাচ্ছে, দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন গেলে কি থাকছে, এক্স -12, প্লাস এখানে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে এখান থেকে কমন যাচ্ছে 7, তাহলে কি কমন থাকছে, দেখো 7 কমন চলে গেলে থাকছে এক্স, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 7 দিয়ে 84কে ভাগ করলে হচ্ছে 12 সমান সমান 0। দেখো এখানেও এক্স -12, এখানেও এক্স -12, তাহলে একটা এক্স -12কে আমরা কমন নেব, তাহলে কি পড়ে থাকবে, এক্স প্লাস 7, এক্স প্লাস 7 ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, তো এইবার দেখো কি করে করব, দেখো এক্স -12 এক্স প্লাস 7 দুটো সমান সমানই কী আছে, 0 আছে। তাহলে একবার আমরা এক্স -12 সমান সমান 0 লিখব, এবং আরেকবার এক্স প্লাস 7 সমান সমান কী লিখব, 0 লিখব। ঠিক আছে, তাহলে দেখো এক্স সমান সমান কী হবে, -12 উল্টো দিকে গেলে হবে কি, +12, এবং দেখো +7 উল্টো দিকে গেলে কী হবে, -7। তো এইবার ভালো মতো লক্ষ্য করবে, এক্স আমরা কি ধরেছিলাম, দেখো এক্স কিন্তু আমরা দৈর্ঘ্য ধরেছিলাম। তো এইবার দেখো এটা হচ্ছে 12, শুধু 12 অর্থাৎ +12, এবং এটা হচ্ছে কি -7। তাহলে দৈর্ঘ্য আমরা এক্স ধরেছিলাম, তাহলে দৈর্ঘ্য বা প্রস্থ এগুলো কি কখনো দেখো মাইনাসে বা ঋণাত্মক কি হতে পারে, হতে কিন্তু পারে না। সেই কারণে কিন্তু আমরা এই -7কে আমরা নেব না, আমরা এক্সের মানটা কত নেব, 12 নেব। তাহলে আমরা নিচে লিখে দেবো যে যেহেতু দৈর্ঘ্যের মান, যেহেতু এক্স আমরা দৈর্ঘ্য ধরেছিলাম তাই দৈর্ঘ্য লিখছি, যে দৈর্ঘ্যের মান ঋণাত্মক হতে পারে না, তাহলে সুতরাং এক্স সমান সমান কত, 12। তাহলে 12 আমরা কি ধরেছিলাম, দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে দৈর্ঘ্য সমান সমান কত, দৈর্ঘ্য সমান সমান কত পেলাম, 12 সেমি। আর প্রস্থ কত, দেখো প্রস্থটা কি ছিল, এক্স -5, তাই তো, তাহলে এক্সের মান কত পেয়েছি আমরা, 12 -5, তাহলে কত হচ্ছে, দেখো 12 থেকে 5 গেলে 7 সেমি। তো এইবার আমাদেরকে বইয়ের মধ্যে কী বের করতে বলেছিল, যে সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি, তাই তো। তাহলে এই কাগজটা কী ছিল, একটা আয়তাকার কাগজ ছিল। তো এই আয়তাকার কাগজের পরিসীমার কী সূত্র, তাহলে সুতরাং পরিসীমা, তাহলে পরিসীমার কী সূত্র, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে 2 গুণ, দেখো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমরা পেয়েছি 12, যোগ প্রস্থ কত পেয়েছি, 7। ঠিক আছে, তাহলে 2 গুণ 12 এবং 7 কত হচ্ছে, যোগ করলে হচ্ছে কিন্তু 19, তাহলে 19 দুগুণে কত, 19 দুগুণে হচ্ছে 38 সেমি। তাহলে দেখো এই কাগজটার কিন্তু আমাদের পরিসীমা কত বেরিয়েছে, 38 সেমি। ঠিক আছে, তাহলে কিন্তু এই হলো কিন্তু তোমাদের 11 নম্বর অঙ্কটা শেষ। তো এবার চলে যাব আমরা 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। আবার এখানে কী দেওয়া রয়েছে দেখো, √2 = 1.414। আচ্ছা, এটা পরে আসছি। তো প্রথমেই কি বলেছে দেখো, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। আবার রাস্তাটির ক্ষেত্রফল বলেছে কত, 165 বর্গমিটার। তাহলে দেখো একটা বর্গাকার বাগান রয়েছে,
তো একটা বর্গাকার বাগান রয়েছে, ধরো আমি এখানে একটা বর্গাকার বাগান আঁকছি। তো এই হচ্ছে একটা বর্গাকার বাগান। তো এই বর্গাকার বাগানের চারিদিকে দেখো, চারিদিকে মানে এই বরাবর, তাই তো, বাইরের চারিদিকে। তো এই যে বর্গাকার বাগানটা, এর বাইরের চারিদিকে কত মিটার চওড়া? 2.5 মিটার চওড়া। চওড়া মানে কি, এই ডিস্টেন্সগুলো হলো চওড়া, এই ডিস্টেন্সগুলো কী হচ্ছে? চওড়া। এই চওড়াটা কত? 2.5, অর্থাৎ 2.5। ঠিক আছে, তো সব দিকেই 2.5। তো রাস্তা রয়েছে। তো এইবার বলেছে এই যে রাস্তাটা, অর্থাৎ এই রাস্তাটার ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 165। মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটার যে জায়গাটা, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কত বলে দিয়েছে? টোটাল 165। ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 165 বর্গমিটার। ঠিক আছে, তো এইবার আমাদেরকে এখান থেকে বের করতে কি বলেছে দেখো, বের করতে বলেছে বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য। বাগানটির ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে বাগানটা কতটুক জায়গা? এই এতটুক জায়গা হচ্ছে বাগানটা, আর বাইরেরটা কিন্তু হচ্ছে কি? রাস্তা। তাহলে এই যে এতটুক জায়গা, এর ক্ষেত্রফলটা, অর্থাৎ ভেতরে কতটুক জায়গা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে এখানে বের করতে বলেছে। তো এইবার দেখো, এটা কিন্তু একটা বর্গাকার জমি। তো এবার বর্গাকার জমির যদি আমরা ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে তার জন্য কি দরকার আমাদের? তার জন্য দরকার কিন্তু আমাদের বাহুর দৈর্ঘ্য, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু। তো দেখো, এই যে ছোটো বর্গক্ষেত্রটা, অর্থাৎ এই যে বর্গাকার জমি, এই জমির কিন্তু কোনো বাহুর দৈর্ঘ্যই কিন্তু আমাদের জানা নেই। তো আমরা ধরো এখানে প্রথমেই যদি আমরা এই যে ছোট বর্গক্ষেত্র বা বর্গক্ষেত্রাকার জমি, এটার বাহুর দৈর্ঘ্য যদি আমরা প্রথমেই এক্স ধরে নিই, তাহলে এবার এই ছোট বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে দেখো? এক্স। ছোট বর্গক্ষেত্র মানেই কিন্তু জমি, বর্গাকার জমি, তাহলে এটার বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? এক্স। তো এইবার আমরা যদি এই যে রাস্তাটা আছে, রাস্তাটাও তো বর্গাকার, তো রাস্তার যদি আমরা একটা বাহু বের করতে চাই, তাহলে কি করতে হবে? দেখো, রাস্তাটা চওড়া কতটুক? রাস্তাটা কিন্তু 2.5 করে চওড়া, মানে এখানেও 2.5, অর্থাৎ এই দিকেও কত? এই দিকেও কিন্তু 2.5। ঠিক আছে, চারিদিকেই 2.5 করে কিন্তু চওড়া। তো এই দেখো, এই বর্গক্ষেত্রের এই বাহুটা নিশ্চয়ই এই ছোট বর্গক্ষেত্রের বাহুটার থেকে কি বড়, কিন্তু সেটা কত বড়? দেখো, এই ছোট বর্গক্ষেত্রের বাহুর মাপ হচ্ছে এক্স, তাহলে এক্স। তো এটা নিশ্চয়ই বড়, তার মানে এটার সঙ্গে এটা যোগ হবে, কিছু একটা যোগ হবে, তাহলে যোগ। এইবার দেখো, এই যে বড় বর্গক্ষেত্রের বাহুটা, এটা কত বড়? দেখো, এখান থেকে দেখো এইটুক বাড়লো এবং এই দিক থেকে এতটুক বাড়লো, তার মানে এই দিকে ডিস্টেন্সটা কত? দেখো, 2.5 বলে দিয়েছিল যেহেতু গ্যাপটা, তার মানে এই দিকেও 2.5 বাড়লো, এই দিকেও কী বাড়লো? 2.5 বাড়লো। তার মানে 2.5 এবং 2.5 যোগ করে কত হচ্ছে? 5। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হচ্ছে এই বড় বর্গক্ষেত্রে, অর্থাৎ রাস্তার একটা বাহুর দৈর্ঘ্য কত? x+5, এবং জমির একটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? এক্স। তো আমরা প্রথমেই কি করব? ধরে নেব, যে ধরি বর্গাকার জমির বা বর্গাকার বাগান ছিল না, বর্গাকার বাগানের একটি বাহু কত? এক্স মিটার। ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে সুতরাং এই যে বর্গাকার বাগানের ক্ষেত্রফলটা কী হবে? দেখো, ক্ষেত্রফল কী হবে? বাহু গুণ বাহু, মানে এক্স ইন্টু এক্স, মানে এক্সের স্কোয়ার, এত কী হবে? বর্গ মিটার। ঠিক আছে, তো এইবার কি করতে হবে দেখো, এইবার দেখো, এই যে রাস্তা, অর্থাৎ রাস্তা সমেত আমরা এই যে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এটাও তো একটা বর্গাকার, এই যে বড় যে বর্গক্ষেত্রটা, এটাও তো রাস্তাটা, অর্থাৎ রাস্তাটাও তো বর্গক্ষেত্র। তো আমরা যদি এবার রাস্তার একটা বাহুর দৈর্ঘ্য বের করি, বা রাস্তা সমেত বর্গাকার জমি টোটাল, আমরা এই ছোট বর্গক্ষেত্র সমেত বড় বর্গক্ষেত্র সমেত দুটোকে একসঙ্গে যদি আমরা ধরি, তাহলে রাস্তা সমেত বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো, x+5। তাহলে সুতরাং রাস্তা সমেত বর্গাকার
দেখো 12 নম্বর কি বাগান, তাই তো, বর্গাকার বাগানের বাহু কত হবে দেখো এক্স প্লাস 5, মানে এক্স তার সঙ্গে যোগ হবে 2.5 প্লাস 2.5, তাহলে মানেই কত হচ্ছে এক্স প্লাস 5 এত মিটার। ঠিক আছে, বুঝতে পারলে এতটুকু। তো এরপরে দেখো এই রাস্তা সমেত বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি এক্স প্লাস 5, তাহলে রাস্তা সমেত বর্গাকার বাগানের ক্ষেত্রফল কী হবে দেখো, ক্ষেত্রফল কী হবে বাহু গুণ বাহু, মানে বাহু স্কোয়ার, তার মানে বাহু কত এক্স প্লাস 5 তার কী হবে স্কোয়ার। ঠিক আছে, তো এইবার দেখো রাস্তা সমেত টোটালটা অর্থাৎ বড় বর্গক্ষেত্র এবং ছোট বর্গক্ষেত্র মিলিয়ে ক্ষেত্রফল কত এক্স প্লাস 5 তার স্কোয়ার, এবং শুধুমাত্র ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এক্সের স্কোয়ার। তো এইবার যদি আমি বলি যে শুধু রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে কি করতে হবে এই টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এক্স প্লাস 5 তার স্কোয়ার, তার থেকে এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এক্সের স্কোয়ারকে কী করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল কী হবে দেখো এক্স প্লাস 5 স্কোয়ার থেকে বিয়োগ করতে হবে কত ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এক্স স্কোয়ার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বেরোলো এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইবার দেখো বইয়ের মধ্যে বলে দিয়েছিল যে রাস্তাটির ক্ষেত্রফল কত 165 বর্গ মিটার। তাহলে দেখো এটাও রাস্তার ক্ষেত্রফল এবং বইয়ে যে দেয়া রয়েছে সেটাও কিন্তু রাস্তার ক্ষেত্রফল। তো এইবার আমরা করব কি, এইবার আমরা করব প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে দেখো এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল অর্থাৎ এক্স প্লাস 5 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং রাস্তার ক্ষেত্রফল কত 165, তাহলে সমান সমান 165। ঠিক আছে, তো এবার এটা আমরা সমাধান করব। তো এইবার দেখো এই এক্সটাকে যদি আমরা এ ধরি এবং এই 5টাকে যদি আমরা বি ধরি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এর সূত্র কি, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এ মানে হচ্ছে এক্স, এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ মানে কত হচ্ছে এক্স, বি মানে কত হচ্ছে 5, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কত হচ্ছে 5 তার স্কোয়ার, আর মাইনাস এক্স স্কোয়ার থাকলো। এবার দেখো এই প্লাস 165কে যদি আমরা এই পারে নিয়ে আসি তাহলে কত হচ্ছে মাইনাস 165 সমান সমান কত 0, বা দেখো এক্স স্কোয়ার প্লাস দেখো 5 দুগুণে কত 10, সাথে কি থাকছে এক্স, প্লাস 5 স্কোয়ার কত হচ্ছে 25, এর দেখা যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, এবং এখানে থাকছে মাইনাস 165 সমান সমান কী হচ্ছে 0। তো এখানে দেখো এই প্লাস এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স স্কোয়ার কী হলো কেটে গেল। তো এইবার কি থাকছে দেখো এখানে শুধু, তাহলে 10x প্লাস 25 মাইনাস 165 সমান সমান কি 0, এটা আমাদের পড়ে থাকছে। তো এইবার দেখো 10x দেখো মাইনাস 165 এবং প্লাস 25 এই দুটোকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে মাইনাস 140 সমান সমান 0, বা 10x সমান সমান দেখো মাইনাস 140কে ওপারে নিলে কী হবে প্লাস 140, বা এক সমান সমান কী হবে 140 বাই কত হবে 10, বা এক সমান সমান কত 10 দিয়ে 140কে কাটলে হচ্ছে 14, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 14। তো এইবার আমরা এই এক্সটাকে আমরা কি ধরেছিলাম, এক্সটাকে ধরেছিলাম কি দেখো বর্গাকার বাগানের একটি বাহু, তাই তো এক্স ধরেছিলাম। তাহলে আমরা সুতরাং দেখো বর্গাকার বাগানের একটি বাহু কি ধরেছিলাম আমরা এক্স ধরেছিলাম, তো এক্স সমান সমান কত পেয়েছি 14, অর্থাৎ 14 মিটার আমরা পেয়েছি। তো এইবার উত্তরে আমাদের কি জানতে চেয়েছে দেখো বর্গাকার বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য যেহেতু জেনেছি তো আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। সুতরাং ক্ষেত্রফল কত বেরোবে দেখো ক্ষেত্রফলের সূত্র কি বাহু গুণ বাহু, অর্থাৎ 14 গুণ 14, দেখো 14 গুণ করলে কত হচ্ছে 196 বর্গ মিটার। তাহলে 196 বর্গ মিটার হচ্ছে কি ক্ষেত্রফল। তো এইবার আমাদের কাছে জানতে চেয়েছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা বের করব যে সুতরাং
কর্ণের দৈর্ঘ্য। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে a√2, যেখানে এ মানে হচ্ছে কি বলতো, এ মানে হচ্ছে কিন্তু বাহু, ঠিক আছে, এ মানে হচ্ছে কি বাহু। তো বাহু আমরা কত পেয়েছি, বাহু আমরা পেয়েছি 14। দেখো এই যে বর্গক্ষেত্রের একটি বাহু কত পেয়েছি 14, তাহলে 14 সাথে থাকছে কি √2। তো দেখো এই বইয়ের মধ্যে কিন্তু √2 এর একটা মান দেওয়া ছিল 1.414, তাহলে দেখো 14 গুণ √2 এর জায়গায় কত বসাবো আমরা 1.414, ঠিক আছে 414। তো এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে হবে হলো 19.796 মিটার, ঠিক আছে। তাহলে কিন্তু দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করেছি 196 এবং কর্ণের দৈর্ঘ্য কত বের করেছি 19.796 মিটার, ঠিক আছে। তাহলে এই কিন্তু হলো তোমাদের 12 নম্বর অঙ্কটা শেষ।